বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এখন আমি বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে আলোচনা করব। বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হলে প্রথমে প্রতিটি অধ্যায়ের বেসিক বিষয়গুলো তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। বেসিক বিষয়গুলো না বুঝে যদি তুমি ম্যাথ সলভ করা শুরু করো, তাহলে অল্পতে এই সাবজেক্টে তুমি ভয় পেয়ে যাবে। এই জন্যই আমি প্রতিটি অধ্যায়ের বেসিক বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব সহকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি আমার লেকচারগুলো ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে দেখো, তাহলে বিজনেস ম্যাথ সাবজেক্ট নিয়ে তোমাদের ভয় পুরোপুরি কেটে যাবে এবং তোমরা একটি ভালো ফলাফল অর্জন করতে পারবে ইনশাল্লাহ। বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের প্রথম অধ্যায় হলো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি অধ্যায়ের বেসিক বিষয়গুলোর মধ্যে রয়েছে স্বাভাবিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। বি ও সি পার্টের ম্যাথ অংশে থাকতে পারে সরল করো বা এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, বর্গমূল নির্ণয় করো, ঘনমূল নির্ণয় করো, প্রমাণ করো যে √2 বা √3 বা √5 একটি অমূলদ সংখ্যা। এছাড়াও থিওরি অংশের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো শূন্যের বৈশিষ্ট্যগুলি লেখো, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্যগুলি লেখো, সেট প্রকাশের পদ্ধতিগুলি বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থী, সংখ্যা পদ্ধতি অধ্যায়ের বেসিক বিষয়গুলোর মধ্যে প্রথম টপিক হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা হতে ব্রিফ কোশ্চেন যেভাবে পরীক্ষায় আসতে পারে তা হলো স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল সংখ্যা কি। ইংলিশ ভার্সন অংশে প্রশ্ন হতে পারে হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার। এই প্রশ্নটা অ্যাকাউন্টিং 2017, 2021 এবং মার্কেটিং 2019 সালে পরীক্ষায় এসেছে। এক নম্বরে এই ব্রিফ কোশ্চেনটা আনসার তোমরা যেভাবে পরীক্ষায় লিখতে পারো, খেয়াল করো, আমি লিখে দিচ্ছি। শূন্য অপেক্ষা বড়, শূন্য অপেক্ষা বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল সংখ্যা বলে। তাহলে এক নম্বরে ব্রিফ কোশ্চেনের জন্য এইটুকু আনসার করলে এনাফ। আমরা কি লিখলাম? শূন্য অপেক্ষা বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এখন এখানে যদি তুমি একটা উদাহরণ দিতে পারো তাহলে আরো ভালো হয়। আমরা একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। স্বাভাবিক সংখ্যা হবে শূন্য অপেক্ষা বড়, তাহলে শূন্য অপেক্ষা বড় প্রথম সংখ্যা কি হতে পারে? 1, 2, 3, 4, 5। আমরা শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যাগুলো এখানে লিখতেছি 1, 2, 3, 4, 5। এবার চলতেই থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে, মানে ইনফিনিটি পর্যন্ত লিখবো। স্বাভাবিক সংখ্যা শুরু হবে 1 এ এবং এটা শেষ হবে অসীমে গিয়ে শেষ হবে। স্বাভাবিক সংখ্যার শুরু আছে কিন্তু শেষ নেই। অর্থাৎ আমি যদি বলি স্বাভাবিক সংখ্যার মধ্যে একটা সংখ্যা বলি, যদি বলি 200 কোটি, 200 কোটির পরও আরো অনেক সংখ্যা আছে, যেমন 300 কোটি, 400 কোটি। আমি বললাম 400 কোটি, তুমি বললাম স্যার 400 কোটি এক। তাহলে আমি যে সংখ্যায় বলবো তারপরে আরো অসংখ্য সংখ্যা আছে। তাহলে স্বাভাবিক সংখ্যার শুরু আছে কিন্তু শেষ নেই, এই জন্য আমরা লিখতাম ইনফিনিটি বা অসীম। তো তোমরা পরীক্ষা ইনফিনিটি না দিলেও চলবে, তোমরা শেষে শুধু ইত্যাদি লিখে দিবা, এভাবে চলতেই থাকবে। ডট যখন দিল এটা অসীমের কাজ করবে, অসীম পর্যন্ত চলতে থাকবে। এবং স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে কত থেকে? 1 থেকে শুরু হয়েছে। তাহলে এই যে এক নম্বরের জন্য আমরা এইটুকু লিখলেই যথেষ্ট। এরপরে খেয়াল করো, আমি একটা এখন স্বাভাবিক সংখ্যা বিষয়টাকে তোমাদেরকে আরেকটু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি শূন্য অপেক্ষা বড় একটা সংখ্যা লিখলাম 4.5। এই 4.5 সংখ্যাটা শূন্য অপেক্ষা বড়, কিন্তু এই সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা হবে না। কেন হবে না? কারণ শূন্য অপেক্ষা বড় এবং তাকে কি সংখ্যা হইতে হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে স্বাভাবিক সংখ্যা হতে হলে। তাহলে 4.5 সংখ্যাটা শূন্য অপেক্ষা বড়, কিন্তু এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা নয়, এই সংখ্যাটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। 4.5 একটা ভগ্নাংশ এবং এটা হলো দশমিক ভগ্নাংশ। যেহেতু এটা একটা ভগ্নাংশ, তাহলে এই সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা হবে না। স্বাভাবিক সংখ্যা হইতে হলে শূন্য অপেক্ষা বড় হতে হবে এবং একসাথে তাকে পূর্ণ সংখ্যা হইতে হবে, এই জন্য 4.5 স্বাভাবিক সংখ্যা হবে না। এরপর আমি একটা সংখ্যা লিখলাম, একটা পূর্ণ সংখ্যা লিখলাম 5,
-5, এটা হলো, এই সংখ্যাটা হলো নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা। তাহলে এই সংখ্যাটা 5 একটা পূর্ণ সংখ্যা, এটা নেগেটিভ পূর্ণ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা হইলেই হবে না। এই সংখ্যাটা তো এই -5 হলো শূন্য অপেক্ষা ছোট। যতগুলো নেগেটিভ নাম্বার আছে মানে মাইনাস যুক্ত সংখ্যা আছে সবগুলো সংখ্যাই শূন্য অপেক্ষা ছোট। যেহেতু এটা হলো -5 হচ্ছে কি সংখ্যা, একটা নেগেটিভ নাম্বার, আর নেগেটিভ নাম্বার হইলেই সেটা শূন্য অপেক্ষা ছোট, আর শূন্য অপেক্ষা ছোট সংখ্যা হইলে সেটা স্বাভাবিক সংখ্যা হবে না। তাহলে -5 স্বাভাবিক সংখ্যা হবে না। এরপর একটা সংখ্যা লিখলাম শূন্য, পরীক্ষা আসতে পারে শূন্য কি স্বাভাবিক সংখ্যা? তোমরা বলবো না, শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। কেন? কারণ স্বাভাবিক সংখ্যার সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে শূন্য অপেক্ষা বড় হইতে হবে। তাহলে শূন্য অপেক্ষা বড় হইতে হলে শূন্য অপেক্ষা বড় সংখ্যা প্রথমে কে 1 2 3 4 এভাবে। এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে খেয়াল করো, স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে 1 থেকে। স্বাভাবিক সংখ্যার মধ্যে কি শূন্য আছে? শূন্য নাই, কারণ স্বাভাবিক সংখ্যা হইতে হলে শূন্য অপেক্ষা বড় হইতে হবে। এই জন্য শূন্যটা স্বাভাবিক সংখ্যা হবে না। তাহলে স্বাভাবিক সংখ্যার এই বিষয়গুলো তুমি ভালোভাবে বুঝতে পারলে স্বাভাবিক সংখ্যা বিষয়টা তোমার কাছে সহজ মনে হবে। এখন খেয়াল করো, এই স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম আছে। স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে গণনাকারী সংখ্যা। গণনাকারী সংখ্যা, গণনাকারী সংখ্যা, কারণ গণনার কাজে আমরা যে কোনো কিছু গণনা করতে এই সংখ্যাগুলো ব্যবহার করি, এই জন্য এটাকে বলা হয় গণনাকারী সংখ্যা, অথবা ইংলিশ অংশে বলা হবে এটাকে, অথবা বলা হবে কাউন্টিং নাম্বার। কাউন্টিং নাম্বার। তাহলে পরীক্ষায় যদি আসে গণনাকারী সংখ্যা কাকে বলে, আমি উপরে যা লিখছি একই কথা আনসার করলেই হবে, কোনো সমস্যা নাই। এরপরে এর আরেকটা নাম আছে স্বাভাবিক সংখ্যা, এটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে পরীক্ষায় আসতে পারে স্বাভাবিক সংখ্যা কি, অথবা প্রাকৃতিক সংখ্যা কি, অথবা ন্যাচারাল সংখ্যা কি, এভাবে আসতে পারে, বা গণনাকারী সংখ্যা কি, বা ধনাত্মক পূর্ণ সংখ্যা কি। যেভাবে প্রশ্নটা আসুক না কেন আনসার একই হবে, এই আনসারটাই লিখবে। তাহলে একটা প্রশ্ন অনেকভাবে হতে পারে। তাহলে আমরা আশা করি স্বাভাবিক সংখ্যা বিষয়টা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ব্রিফ কোশ্চেনটা তোমরা খেয়াল করো, স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন মান কত বা ক্ষুদ্রতম সদস্য কত? এই কোশ্চেনটা ম্যানেজমেন্ট 2017 সালে পরীক্ষা এসেছে। এই সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম সদস্য একই কথা। এখন 1 নম্বরের ব্রিফ কোশ্চেনের জন্য আমরা আনসারটা যেভাবে লিখবো খেয়াল করো। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে খেয়াল করো, স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে কত থেকে? 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে অসীম পর্যন্ত। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 1। 1 এর চেয়ে ছোট সংখ্যা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে? না, 1 এর চেয়ে কোনো ছোট সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে নাই। তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কত? 1। সর্বনিম্ন মান কত? তাও 1। তাহলে আমরা দেখবো স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য হচ্ছে 1। শুধু আনসার হিসেবে লিখবা 1 আর ব্র্যাকেটে 1 লিখে দিতে পারো। তাহলে স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম সদস্য 1। এই 1 লেখার সাথে সাথে তুমি পরীক্ষায় 1 মার্কস পেয়ে যাবে। এই জন্য কেউ আবার পরীক্ষার খাতার মধ্যে 2 লিখিও না। 2 লিখলে কিন্তু তুমি 2 মার্কস পাবা না, 2 লিখলে কিন্তু তুমি শূন্যই পাবা। তাহলে এই বিষয়ে তোমরা সতর্ক থাকবে। আমরা দেখলাম স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন মান হচ্ছে 1 বা ক্ষুদ্রতম সদস্য হচ্ছে 1। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ব্রিফ কোশ্চেনটা তোমরা একটু খেয়াল করো, স্বাভাবিক সংখ্যার সেট লেখো। এই কোশ্চেনটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2013 সালে পরীক্ষা এসেছে। 1 নম্বরে এই ব্রিফ কোশ্চেনটার আনসার পরীক্ষার খাতে আমরা যেভাবে লিখতে পারি আমি লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো। তোমরা প্রথমে স্বাভাবিক সংখ্যাগুলো লিখবা। তাহলে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো লিখতেছি 1 2 3 4 5 এবং অসীম পর্যন্ত চলতে থাকবে, ডট ডট দিয়ে যাবে। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো আমি লিখলাম। লেখার পরে যেহেতু বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট, তাহলে এই সংখ্যাগুলো লেখার পরে এই সংখ্যাগুলোকে তুমি দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে। এই উপাদানগুলোর শুরুতে একটা দ্বিতীয় বন্ধনী দিবে, এই উপাদানগুলোর শেষেও একটা দ্বিতীয় বন্ধনী দিবে। দ্বিতীয় বন্ধনী দিয়ে যখন এই উপাদানগুলোকে আবদ্ধ করবে তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখন এখানে খেয়াল করো, আমরা স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করবো এবং এখানে অবশ্যই ডট চিহ্ন দিব। তোমরা বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষার খাতায় দ্বিতীয় বন্ধনী সাধারণত এভাবে দিয়ে থাকো। তো এগুলাকে দেখতে তো কোনোভাবেই দ্বিতীয় বন্ধনী মনে হচ্ছে না। এগুলাকে দেখতে আমার কাছে কোনোটাকে সাপের মতো মনে হচ্ছে, কোনোটাকে কেঁচোর মতো মনে হচ্ছে। এগুলো দেখলে তো টিচার ভয় পেয়ে যাবে। তো তোমরা সবাই জানো সাম্প্রতিক সময়ে আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। এখন তোমাদের এই দ্বিতীয় বন্ধনী দেখে যদি টিচারের রাসেল ভাইপারের কথা মনে পড়ে যায় এবং ভয়ে যদি টিচার অজ্ঞান হয়ে যায় তাহলে এই ড্রাইভারটা কে নিবে? তো আমি আশা করি তোমরা স্টুডেন্ট আর কোনো টিচারকে অজ্ঞান করবে না। এই দেখো আমার কাছে এটাকে তো রাসেল ভাইপারের মতো মনে হইতেছে, না রাসেল ভাইপারের বাচ্চার মতো মনে হইতেছে।
তো আমি আশা করি তোমরা কয়েকবার চেষ্টা করলে সুন্দরভাবে দ্বিতীয় বন্ধনী দিতে পারবে। তোমরা কয়েকবার চেষ্টা করে দেখো, ইনশাল্লাহ দ্বিতীয় বন্ধনীগুলো খুব সুন্দরভাবে দিতে পারবে। এখন খেয়াল করো, এই স্বাভাবিক সংখ্যার সেটকে একটা প্রতীক দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে কি প্রতীক দিয়ে প্রকাশ করব? স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বার শব্দটাকে স্পেলিং যখন আমরা করব, তখন এটা ন্যাচারাল শব্দটা কি দিয়ে শুরু হচ্ছে? এন দিয়ে শুরু হচ্ছে। এই জন্য স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা এন দিয়ে প্রকাশ করব। যে কোনো সংখ্যার সেটকে যে প্রতীক দিয়ে প্রকাশ করতে হয়, সে প্রতীককে সবসময় বোল্ড করে লিখতে হয়, মোটা হরফে লিখতে হয়। স্বাভাবিকভাবে এভাবে লেখা যায় না, যেহেতু একটা সংখ্যার সেট এটা। তাহলে আমরা খেয়াল করবো, সরাসরি এন না লিখে স্বাভাবিক সংখ্যার সেটকে সরাসরি এন দিয়ে লেখা যাবে না, এন লিখে এন কে ভাবে বোল্ড করে দিতে হবে। এন কে ভাবে বোল্ড করে দিবা বা মোটা হরফে লিখবা। এখন আমরা যদি পরীক্ষার খাতায় এন কে ভাবে বোল্ড করে বা মোটা হরফে লিখতে যাই, তাহলে তো আমাদের পরীক্ষার খাতাই ছেড়ে যাবে। এই জন্য আমরা পরীক্ষার খাতায় এইভাবে এন কে বোল্ড করে না লিখে সরাসরি আমরা একটা এন লিখবো। এন লিখে এন এর একটা পাকে আমি ডাবল করে দেব। এটাও স্বাভাবিক সংখ্যার সেটের একটা প্রতীক। অথবা এভাবেও লেখা যায়, প্রথমে এন লিখে এন এর মাঝের অংশকে ডাবল করে দিবা। এটাও স্বাভাবিক সংখ্যার সেটের প্রতীক। এই তিনটা প্রতীকের মধ্যে যে কোনো একটা প্রতীক তোমরা লিখতে পারো, এটা হলো সিম্বল বা প্রতীক। তাহলে স্বাভাবিক সংখ্যার সেটকে এই তিনটা প্রতীকের মধ্যে থেকে যে কোনো একটা প্রতীক দিয়ে আমি প্রকাশ করতে পারি। তাহলে তোমরা খেয়াল করো, এই যে উপরে এনটা আছে, এই উপরে এনটা হলো কি? একটা লেটার বা বর্ণ। এটা হলো একটা নর্মাল এন। এই জন্য আবার এই তিনটাকে তোমরা আবার অ্যাবনর্মাল এন বলিও না, এগুলো কিন্তু অ্যাবনর্মাল এন না, এগুলো হচ্ছে সিম্বল। কিসের সিম্বল? এই যে স্বাভাবিক সংখ্যার সেটের একটা সিম্বল বা প্রতীক। তাহলে আমরা এই তিনটা এনের মধ্যে থেকে যে কোনো একটা এন দিয়ে স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশ করব। এই 1 মার্কসের ব্রিফ কোশ্চেনের জন্য তুমি এইটুকু আনসার করলে তুমি একে 1 মার্কস পেয়ে যাবে। তো আশা করি বিষয়টা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের আজকের লেকচার এখানেই সমাপ্ত। পরবর্তী লেকচারে তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই পর্যন্ত তোমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।